আমার যে পূর্ববর্তী বক্তা উনি সুন্দর বললেন যে আমাদের আসলে এই নীতি সহায়তা প্রয়োজন আছে এই মুহূর্তে। যে সরকার শুধু টাকা দিয়ে না, অন্যান্য সাইডেও কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস বিষয় বলি, যেটা আলোচনায় আসেনি এখনো, যে ভারত বা ভিয়েতনাম এবং পাকিস্তান তারা কিন্তু আমাদের চেয়ে, বিশেষ করে র মেটেরিয়ালস এর ক্ষেত্রে, তারা কিন্তু অন্যভাবে কিন্তু প্রাইসটা কমাতে সক্ষম হয়েছে। যেমন তারা ম্যানমেড ফাইবার, যেটা যে তন্তু দিয়ে যে কাপড় তৈরি করে, সেটা কিন্তু তারা কম পয়সায় করতে পারছে এবং তারা কম্পিটিশনে কিন্তু এগিয়ে আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাশাপাশি আমরা কিন্তু এখনো ওই সম্ভবত আমরা সুতি, যেটা কটন, কটন নির্ভর আমাদের প্রযুক্তি। সেক্ষেত্রে যে ইন্ডিয়া বা পাকিস্তান, ভিয়েতনাম, আমি পাকিস্তানের কথা জানি না, ইন্ডিয়া এবং ভিয়েতনাম তারা কিন্তু মানে এআই কেন্দ্রিক কিছু তারা কাজ শুরু করেছে, সেখানে কিন্তু প্রাইসটা কমে যাচ্ছে। এদিক থেকে কিন্তু আমার মনে হয় যে আমরা শুধুমাত্র সেখানে না, আমাদের এই যে প্রতিযোগিতার মধ্যেও কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এটার জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সরকারকে এটা এগিয়ে আসতে হবে এবং এই যে ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে বসে কোন কোন জায়গাগুলোতে সরকারের সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা আছে বা সাপোর্ট দিতে হবে। তা না হলে কিন্তু আমরা সামনে আমাদের অর্থনীতি কিন্তু আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ এতদিন আমরা ওয়ান প্রোডাক্টের উপরেই ছিলাম, যেটাকে আমরা ইকোনমিক্সে বলি ডাচ ডিজিজ। হ্যাঁ, এই ডাচ ডিজিজে কিন্তু ভুগছিলাম আমরা দীর্ঘদিন, শুধুমাত্র আরএমজি 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 নিয়ে আমরা কিন্তু মাথা ঘামিয়েছি এতদিন। এখন সময় এসেছে যে এইটা যদি থেকে আমরা সরে না আসি, তাহলে কিন্তু আমাদের সামনের দিনগুলোতে আরো সংকটটা বাড়বে বলে আমার কাছে মনে হয়। বলা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের থেকে কিন্তু কম দামে পণ্য দিচ্ছে। ওদের কিন্তু যে শ্রম বাজার আছে, যা আমরা যেরকম শ্রমিকে বা আমরা মানুষ কাজে লাগাচ্ছি আমাদের লেবারকে, ওরা কিন্তু সেখানে ওদের অনেক কম্পিটিটিভলি বাংলাদেশের থেকে এখন কম দামে দিচ্ছে। শুল্ক সবার উপর অ্যাক্টিভ হলেও ওরা দাম কমে দিচ্ছে এবং ওদের শ্রমিককে কিন্তু ওরা বেশি পেমেন্ট দিচ্ছে বাংলাদেশের তুলনায়, যেটা রিসেন্ট কিছু নিউজ বলছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন, বাংলাদেশের শ্রমিককেও কি আমরা যথাযথভাবে সেখানে ইউজ করতে পারছি না? প্রথমত আমি যদি বলি ইন্ডিয়ান স্যালারি স্ট্রাকচার, যদি আমি আপনাকে বলি, দেখেন স্যালারি স্ট্রাকচার এটা আমার থেকে আসলে প্রফেসর আইনুল ইসলাম স্যার উনি ভালো বলতে পারবেন যে পারচেজ প্যারিটি একটা বিষয় আছে। তো এখানে ওই ইন্ডেক্সটাতে যদি ধরেন তাহলে ওই এক এক দেশের জীবনযাত্রার মান অনুযায়ী তার বেতনটা ঠিক হবে। এখন আমি কম দিচ্ছি, ইউএস বেশি দিচ্ছে, বা ইউএস থেকে ইন্ডিয়া কম দিচ্ছে, এইটাতে আমরা না গিয়ে আমরা যদি প্যারিটি হিসেবে ইন্ডেক্সে যাই, সেখানে একটা বিষয়। আবার ইন্ডিয়ান সরকার কিন্তু বেতনের উপরে ভর্তুকি দিচ্ছে, এটা আমরা অনেকে জানি না। 1,000 থেকে 3,000 রুপি পর্যন্ত তাদের কিন্তু বেতনের উপরে ভর্তুকি দেয় তারা, বিভিন্ন কলকারখানার উপরে, বিভিন্ন মানে কর্মসংস্থানের উপর ভিত্তি করে তাদের নানান রকমের ইনসেন্টিভ সুবিধা আছে। এর বাইরে আপনার আসলে ইন্ডিয়ার যে তাদের যে সক্ষমতাটা প্রতিদ্বন্দ্বিতা করার, সেটা আসলে শুধুমাত্র শ্রমিকের কারণে না, তাদের হলে র মেটেরিয়ালসের অ্যাবিলিটি তাদের অনেক বেশি। তাদের বড় দেশ, তাদের নিজস্ব পেট্রোলিয়ামের একটা বড় তাদের প্ল্যান্ট আছে, সেখান থেকে তারা পলিস্টার, ম্যানমেড ফাইবারগুলো তারা র মেটেরিয়ালস পায়, তাদের নিজস্ব তুলা আছে, তাদের ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি অনেক পুরনো। সবকিছু মিলে তারা র মেটেরিয়ালস অনেক বেশি স্ট্রং, এই কারণে তারা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকতে পারতেছে। এছাড়াও আমি যেটা বলি, আমরা আসলে ইন্ডিয়াকে খুব বেশি ভয় পাই না, যদি আমাদের দেশের সাপোর্টটা যদি থাকতো, যেটা আগে সরকারগুলো আমাদেরকে দিয়ে এসেছে গত 25-30 বছর ধরে, সেগুলো যদি নাকি ওইভাবে আমাদের সাথে থাকে, ব্যবসায়িক সাপোর্ট, আমি কিন্তু টাকা পয়সার সাপোর্ট সবসময় সাপোর্ট না, নীতিগত সাপোর্ট যদি থাকে, আমি মনে করি যে ইন্ডিয়াকে আমরা এখন পর্যন্ত আমরা ইন্ডিয়ার উপরে আছি রপ্তানিতে, পোশাক রপ্তানিতে, আগামীতে আমরা থাকবো বলে বিশ্বাস রাখি।